এই ক্লাসে আমরা প্রোটিন সম্পর্কে আলোচনা করব। ইতিমধ্যে আমরা কোষ রসায়ন যে অধ্যায়টা আছে উদ্ভিদ বিজ্ঞানের তৃতীয় অধ্যায় এর কার্বোহাইড্রেট সম্পর্কে এবং অ্যামিনো অ্যাসিড সম্পর্কে আলোচনা করেছি। আজকের টপিকটা হচ্ছে প্রোটিন সম্পর্কিত, অর্থাৎ আজকে এই কোষ রসায়নের পার্ট 3 ক্লাস আমরা নিতে যাচ্ছি। তাহলে আমরা শুরু করি। প্রথমে আমরা বলতে চাই প্রোটিন জিনিসটাকে। প্রিভিয়াস ক্লাসে আমরা অ্যামিনো অ্যাসিড সম্পর্কে জেনেছি, সেখানে আমরা অ্যামিনো অ্যাসিড সংজ্ঞা বলেছি, তাই সেখানে নতুন করে এখানে কিছু বলছি না, খালি এতটুকু বলছি যদি এমন হয় যে উচ্চ আণবিক ভর বিশিষ্ট কোনো বৃহৎ জৈব রাসায়নিক অণু যদি হাইড্রোলাইসিস করা হয় এবং অসংখ্য অ্যামিনো অ্যাসিড উৎপন্ন হয়, তখন তাকে বলা হয় প্রোটিন। ঠিক আছে, সহজ কথায় বলতে গেলে কোনো যৌগকে আদ্র বিশ্লেষণ করলে, অর্থাৎ পানি দ্বারা বিভাজন করলে বা ভাঙলে আমরা যদি অসংখ্য অ্যামিনো অ্যাসিড পাই, সেটাই হচ্ছে, ঠিক আছে, প্রোটিন। প্রোটিনের আমরা আরেকভাবে সংজ্ঞায়িত করতে পারি, সেটা কি? প্রোটিন হচ্ছে উচ্চ আণবিক ভর বিশিষ্ট উচ্চ আণবিক ভর বিশিষ্ট অ্যামিনো অ্যাসিডের পলিমার। তাহলে আমি সহজ কথায় বলতে পারি অ্যামিনো অ্যাসিডের পলিমার, অ্যামিনো অ্যাসিডের পলিমারই হচ্ছে প্রোটিন। অ্যামিনো অ্যাসিডের পলিমারই হচ্ছে প্রোটিন, সহজভাবে বলতে গেলে। এখন এই প্রোটিনটা তৈরি কিভাবে, অর্থাৎ অ্যামিনো অ্যাসিডগুলো কিভাবে পলিমার তৈরির মাধ্যমে প্রোটিন তৈরি করে সেটা আমরা জানবো। প্রথম কথা হচ্ছে, এখানে আমরা দুইটা অ্যামিনো অ্যাসিডের কথা বলি, ধাপ বাই ধাপ উপরের দিকে উঠবো। প্রথমে একটি অ্যামিনো অ্যাসিডের কার্বক্সিল গ্রুপ, অর্থাৎ COOH, একটি অ্যামিনো অ্যাসিডের কার্বক্সিল গ্রুপ যখন অন্য একটি অ্যামিনো অ্যাসিডের আলফা অ্যামিনো গ্রুপের সাথে, অর্থাৎ -NH2 আলফা অ্যামিনো গ্রুপের সাথে যুক্ত হয়ে যে অ্যামাইড বন্ড তৈরি করে তাকে পেপটাইড বলা হয়। ঠিক আছে, সংজ্ঞাটা কিন্তু ইম্পর্টেন্ট, জ্ঞানমূলকের জন্য পরীক্ষার মধ্যে আসে যে অ্যামাইড বন্ড কি বা পেপটাইড বন্ড কি। একটি অ্যামিনো অ্যাসিডের কার্বক্সিল গ্রুপ অন্য একটি অ্যামিনো অ্যাসিডের আলফা অ্যামিনো গ্রুপের সাথে যুক্ত হয়ে যে অ্যামাইড বন্ড গঠন করে তাকে পেপটাইড বন্ড বলে। যখন দুটি অ্যামিনো অ্যাসিড পরস্পরের সাথে যুক্ত হয়, অর্থাৎ দুটি অ্যামিনো অ্যাসিড যদি যুক্ত হয়, দুইটি অ্যামিনো অ্যাসিড হলে তাকে বলা হয় ডাইপেপটাইড বন্ড। দুটি হলো ডাইপেপটাইড বন্ড। ঠিক আছে, যদি তিনটি হয়, অর্থাৎ তিনটি অ্যামিনো অ্যাসিড যদি হয়, তখন তাকে বলা হয় ট্রাইপেপটাইড বন্ড। ট্রাইপেপটাইড বন্ড বা ট্রাইপেপটাইড। যদি এমন হয় যে 4 থেকে 10টি অ্যামিনো অ্যাসিড পরস্পরের সাথে যুক্ত হয়, তখন তাকে বলা হয় অলিগোপেপটাইড। এবং এই লাস্ট হচ্ছে যদি 50-এর অধিক, 50+ দিলাম আমি, 50+, অর্থাৎ 50-এর অধিক যদি অ্যামিনো অ্যাসিড যুক্ত হয়, তখন তাকে বলা হয়, এটাকে আমরা হাইলাইট করে বলি, এটাকে আমরা বলি, এটা হচ্ছে পলিপেপটাইড। পলিপেপটাইড তৈরি হয়। সহজ কথায় যদি বলতে চাই, এই পলিপেপটাইডই হচ্ছে অ্যাকচুয়ালি প্রোটিনের একক, অর্থাৎ 50-এর অধিক অ্যামিনো অ্যাসিড যুক্ত হয়ে পলিপেপটাইড তৈরি করে এবং এই পলিপেপটাইডটাই হচ্ছে অ্যাকচুয়ালি প্রোটিন। ঠিক আছে, এখন কিভাবে এই অ্যামাইড বন্ড, অর্থাৎ কিভাবে পেপটাইড বন্ডটা সৃষ্টি হয়, সেই বিষয়টা আমরা দেখব।
এখানে আমরা যেটা বললাম, যে একটু আগে বললাম, যে একটি অ্যামিনো অ্যাসিডের কার্বক্সিলের সাথে অন্য একটা অ্যামিনো অ্যাসিডের আলফা অ্যামিনো গ্রুপ যুক্ত হয়। সেটা কিভাবে যুক্ত হয় সেই জিনিসটা আমরা এখানে দেখাচ্ছি। প্রথমে যদি আমি বলতে চাই, আমরা তাহলে একটা অ্যামিনো অ্যাসিড একে পাশাপাশি দুইটা অ্যামিনো অ্যাসিডকে যুক্ত করে একটা ডাইপেপটাইড তৈরি করবো আর কি। তাহলে ফার্স্টে আমরা যদি দেখি, এখানে হচ্ছে এইচ, এখানে হচ্ছে এইচ, এখান থেকে এন, ঠিক আছে, তারপরে হচ্ছে সিএইচ, সিএইচ এর সাথে একটা আর গ্রুপ থাকবে, ঠিক আছে, তারপরে হচ্ছে এর সাথে যুক্ত হবে সি, ডাবল বন্ড দিয়ে ও যুক্ত হবে এখানে, মানে এখানে যদি আমি মানে সি ডাবল ওএইচ দেই তাহলে কিন্তু একটা অ্যামিনো অ্যাসিড হয়ে গেল। জাস্ট এখানে সি ডাবল ওএইচটাকে আমরা পৃথক পৃথক করে দিচ্ছি, এখানে হচ্ছে ওএইচ, তাহলে একটা অ্যামিনো অ্যাসিড হয়ে গেল। এই অ্যামিনো অ্যাসিডকে আমি এখন আরেকটা অ্যামিনো অ্যাসিডের সাথে, এখানে প্লাস চিহ্ন দিলাম, আমি আরেকটা কালার দিয়ে এখানে লিখি, আরেকটা অ্যামিনো অ্যাসিডের সাথে আমি যুক্ত করব। আরেকটা অ্যামিনো অ্যাসিড হচ্ছে কি, এখানে হচ্ছে এইচ, এই জিনিসটা আমরা আবার কপি করবো, এটা তো পরীক্ষা আসতে পারে, এই জিনিসটা আমরা এখানে আবার কপি করবো। কি হবে, এখানে একটা এইচ, এখানে একটা এইচ, এখানে এটা হচ্ছে অ্যামিনো গ্রুপটা, অ্যামিনো গ্রুপের সাথে একটা সিএইচ, একটা আর, এবং এখানে হচ্ছে সি, এখানে ও, আর এখানে ওএইচ তৈরি গেল। যখন দুটা অ্যামিনো গ্রুপ যুক্ত হয়, সেই যুক্ত হওয়ার সময় যখন ডাইপেপটাইড তৈরি করে তখন এক অণু পানির নিঃসরণ ঘটে, মানে বের হয়ে যায়। কিভাবে সেটা আমরা বলছি। তাহলে এখানে দেখো ঘটনাটা এটাই ঘটলো। তাহলে আমরা এখানে এই দুটাকে যদি বন্ধনী তৈরি করি তাহলে এখন কি হয় সেই জিনিসটা আমরা দেখাচ্ছি। তো সেই জিনিসটা আমরা দেখতে গেলে তাহলে এখানে কি হবে, এখানে হচ্ছে এইচ, এখানে এইচ, এখানে হচ্ছে এন, এখানে সিএইচ, এখানে তো একটা আর থাকবেই, এখানে হচ্ছে সি, এখানে ডাবল বন্ড, ঠিক আছে, এইখানে আবার হচ্ছে এন, এখানে এইচ। ঘটনাটা কি ঘটছে, এখানে যে এই যে ওএইচ এবং এইচ, এখানে ওএইচ এবং যে এইচটা আছে, এই দেখো এই ওএইচ এবং এইচ এরা পরস্পরের সাথে বন্ধনী তৈরি, এখনো পানি তৈরি করবে, দুইটা এইচ আছে একটা ও আছে, পানি তৈরি করে ফেলবে, এবং এইটা যখন চলে যাবে এন এর সাথে এই কার্বনটা পরস্পর কি হয়ে যাবে, যুক্ত হয়ে যাবে, ঠিক আছে, ওইটাই দেখাচ্ছি। তাহলে হচ্ছে এটা এনএইচ, তারপরে কি আছে সিএইচ, নিচে একটা কি হবে আর হবে, তারপরে কি হবে সি, এখানে একটা ও, এখানে একটা ওএইচ, আর পানি কি হবে এক অণু পানি, এটা আমি আলাদাভাবে লিখি, এক অণু কি হবে, এক অণু H2O। চলে এক অণু কি হচ্ছে, পানি বেরোয় যাচ্ছে। তাহলে এই যে এইখানে দেখো একটা বন্ড সৃষ্টি হয়েছে, এইটাই হচ্ছে কি, দ্যাটস পেপটাইড বন্ড, পেপটাইড বন্ড। আমি এটাকে ডাইপেপটাইডও বলতে পারি, আমি এটাকে ডাইপেপটাইড বন্ডও বলতে পারি বা শুধু পেপটাইড বন্ডও বলতে পারি। এখানে আমরা দেখতে পাচ্ছি কি, এটা একটা অ্যামিনো মূলক মানে অ্যামিনো অ্যাসিড, এটা একটা অ্যামিনো অ্যাসিড, এদের যে কার্বক্সিল গ্রুপের সাথে আরেকটা অ্যামিনো অ্যাসিডের অ্যামিনো মূলকের এটার OH এটার H অর্থাৎ যুক্ত হলো, মানে এরা পরস্পর বিয়োজন হয়ে এখন লাস্টে পানি তৈরি করলো, এখানকার কার্বন এখানকার নাইট্রোজেন পরস্পর যুক্ত হয়ে গেল এবং একটা পূর্ণাঙ্গ ডাইপেপটাইড তৈরি করে ফেললো বা পেপটাইড বন্ড তৈরি করে ফেললো। এখান থেকে পরবর্তীতে সেম ভাবেই তিনটা যুক্ত করলে ওর সাথে যদি আমি আরেকটা যুক্ত করি, ট্রাই, অলিগো, পলি, এভাবেই ব্যাক টু ব্যাক তৈরি হতে থাকবে। আশা করি বিষয়টা ইজিলি তোমরা এখানে বুঝতে পেরেছো, ঠিক আছে। এখন আমরা নেক্সট টপিক যেটা দেখবো সেটা হচ্ছে অ্যামিনো অ্যাসিড বা প্রোটিনের যে বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্যগুলো আমরা দেখবো। তো প্রোটিনের বৈশিষ্ট্য যদি বলতে যাই, ফার্স্ট যে বৈশিষ্ট্য আছে, প্রোটিন কলের প্রকৃতির এবং অধিকাংশ ক্ষেত্রে স্ফটিক বা ক্যালাসিত হয়, ক্যালা সৃষ্টি করা যায় বা ক্যালাসিত হয়। দ্বিতীয় যে বৈশিষ্ট্য হচ্ছে প্রোটিনকে আদ্র বিশ্লেষণ করলে সেটা অ্যাসিডে করি, ক্ষারে করি, এনজাইমের মাধ্যমে করি, সেটা অবশ্যই উৎপন্ন হবে, অ্যামিনো অ্যাসিড উৎপন্ন হবে। কারণ আমরা যেটা বলি যে অ্যামিনো অ্যাসিডের পলিমারই যেহেতু প্রোটিন, তাহলে প্রোটিনকে ফেললে অ্যামিনো অ্যাসিড ছাড়া আর কি পাওয়া যাবে। বহুবিধ ভৌত ও রাসায়নিক প্রক্রিয়ায়
প্রোটিনের যে পরিবর্তন সেটা ঘটে থাকে, অর্থাৎ বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ার মধ্যে বা সময় প্রোটিন তার যে প্রকৃতি সেটার পরিবর্তন ঘটাতে পারে বা পরিবর্তন ঘটিয়ে থাকে। পরবর্তী বৈশিষ্ট্য হচ্ছে প্রোটিন পানিতে, লঘু অ্যাসিডে, ক্ষার ও মৃদু লবণে দ্রবণীয়, কিন্তু অ্যালকোহলে এটা অদ্রবণীয়, অর্থাৎ অ্যালকোহল ছাড়া বাকি যে দ্রবণগুলো আছে পানি, লঘু অ্যাসিড, লঘু ক্ষার বা আমরা যাই বলি মৃদু লবণ বা লঘু লবণ, এইসবের মধ্যে অ্যামিনো অ্যাসিড বা প্রোটিন সহজেই দ্রবীভূত হতে পারে। একটি কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন এই উপাদান দ্বারা তৈরি। তো কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন এই তিনটা তো আমরা অ্যামিনো মূলকের মধ্যে অর্থাৎ অ্যামিনো অ্যাসিডের মধ্যে দেখেছি। এছাড়াও মাঝে মাঝে এর মধ্যে হচ্ছে সালফার, আয়রন, তারপর হচ্ছে তামা মানে কপার, এইগুলোও থাকতে পারে। বিভিন্ন অ্যামিনো অ্যাসিডের জন্য, বিভিন্ন প্রোটিনের জন্য এই এক্সট্রা মেটালগুলো বা এক্সট্রা ধাতুগুলো যুক্ত হয়। সেটা কি সেটা আমরা একটু পরে আলোচনা করছি। অ্যাসিড প্রয়োগ করলে প্রোটিন তঞ্চন অর্থাৎ জমাট বাঁধে, এতে আণবিক গঠনেরও কি হয় পরিবর্তন। আমরা যদি করি অ্যাসিড প্রয়োগ করি তাহলে সহজ কথা অ্যামিনো অ্যাসিডটা মানে প্রোটিনটা হচ্ছে কি জমে যায়। তারপরে হচ্ছে প্রোটিন সাধারণত তড়িৎধর্মী বৈশিষ্ট্য প্রদর্শন করে এবং বাফার দ্রবণ হিসাবে কাজ করে, অর্থাৎ অ্যাসিড বা ক্ষারকেও এটা প্রভাবিত করে বা এটা আপ ডাউন করতে সাহায্য করে। এবং লাস্ট বৈশিষ্ট্য হচ্ছে প্রোটিনের মনোমার অ্যাসিডে ক্ষারীয় গ্রুপ অর্থাৎ -NH2 এবং অম্লীয় গ্রুপ অর্থাৎ COOH এই দুইটাই থাকে। অর্থাৎ যে প্রোটিনের যে মনোমার এবং অ্যামিনো অ্যাসিড তার মধ্যে অ্যামিনো মূলকও থাকে, তারপর হচ্ছে কার্বক্সিল গ্রুপও থাকে, মানে অ্যাসিড এবং একটা ক্ষার এই দুইটাই থাকে। অর্থাৎ অ্যাসিড ক্ষার উভয় ধরনের বৈশিষ্ট্য প্রকাশ করে, আর অ্যাসিড ক্ষারের উভয় ধরনের বৈশিষ্ট্য প্রকাশ করলে সেই ধরনের প্রোটিন বা সেই ধরনের যৌগকে এটাকে বলা হয় কি অ্যাসফোটেরিক প্রোটিন বলা হয়। তো এই যে অ্যাসফোটেরিক প্রোটিনটা আছে এটাই সাধারণত অনেক সময় জ্ঞানমূলক প্রশ্নের জন্য আসে যে অ্যাসফোটেরিক প্রোটিন কি, তার মানে যার মধ্যে অর্থাৎ যে যৌগের মধ্যে বা যে প্রোটিনের মধ্যে সাধারণত অ্যাসিড ক্ষার দুই বৈশিষ্ট্য আছে তাকে অ্যাসফোটেরিক প্রোটিন বা যৌগ বলা হয়ে থাকে। ঠিক আছে, পরবর্তী আমরা যদি দেখতে যাই এখন প্রোটিনের শ্রেণীবিন্যাস সম্পর্কে। প্রোটিনের শ্রেণীবিন্যাসে এখানে প্রোটিনকে প্রধানত 4টা ভাগে ভাগ করা যায়, এর বা এই টপিকের মেজর পার্টটাই হচ্ছে শ্রেণীবিন্যাসটা। এটাই অনেক বড় আকারে লেখা আছে আমাদের বইয়ের মধ্যে। 4টা ভাগে ভাগ করা যায়। এই 4টা ভাগ কি কি আমরা যদি বলতে চাই, একটা হচ্ছে জৈবিক কার্যাবলীর উপর ভিত্তি করে, একটা হচ্ছে জৈবিক কার্যাবলীর উপর ভিত্তি করে, একটা হচ্ছে আকৃতির উপর ভিত্তি করে, একটা হচ্ছে গঠনরত মানে গঠনের উপর ভিত্তি করে, এটা হচ্ছে ভৌত রাসায়নিক গুণাবলী এবং দ্রবণীয়তার উপর ভিত্তি করে। ঠিক আছে, তাহলে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। জৈবিক কার্যাবলীর ভিত্তিতে 2 ভাগে ভাগ করা যায়, আকৃতির ভিত্তিতেও 2 ভাগে, গঠনের ভিত্তিতে 4 ভাগে, ভৌত রাসায়নিক গুণাবলীর ভিত্তিতে আবার 3 ভাগে ভাগ করা যায়। কিভাবে? প্রথমে আমরা যদি আসি জৈবিক কার্যাবলীর ভিত্তিতে। জৈবিক কার্যাবলীর ভিত্তিতে প্রোটিনকে আবার হচ্ছে 2 ভাগে ভাগ করা যায়। ঠিক আছে, একটা নাম হচ্ছে গাঠনিক প্রোটিন, একটা নাম হচ্ছে কার্যকরী প্রোটিন। ঠিক আছে, আমরা যদি প্রথমে গাঠনিক প্রোটিন দেখতে যাই তাহলে গাঠনিক প্রোটিন কাকে বলা হয়? খুবই সহজ কথা, নাম শুনে বুঝতে পারছি আমরা। গাঠনিক প্রোটিন হচ্ছে কি, এরা জীবদেহের বিভিন্ন অংশের গঠন করে থাকে। আমাদের টিস্যু থেকে শুরু করে চুল, নখ, আমাদের কঙ্কাল, পেশি, অস্থি এইগুলো তৈরি করাতে যেই প্রোটিন কাজ করে সেইগুলো হচ্ছে কি এই গাঠনিক প্রোটিন। এই ধরনের প্রোটিন হচ্ছে ত্বক, শিং, খুর, অন্তকঙ্কাল, যোজক টিস্যু এইগুলো তৈরি করে থাকে। এর আবার কিছু ক্যাটাগরি আছে, সেই ক্যাটাগরিগুলো আমরা জানবো। ক্যাটাগরিগুলো কি? ক্যাটাগরির মধ্যে হচ্ছে প্রথমত একটা হচ্ছে প্রথম যে প্রোটিনটা এর নাম হচ্ছে ক্যারাটিন। আচ্ছা, প্রথম যে প্রোটিনটা হচ্ছে এর নাম হচ্ছে প্রথমটার নাম হচ্ছে ক্যারাটিন। এখন এই যে ক্যারাটিন প্রোটিন যেটা আছে এটা কি করে? এই ক্যারাটিন প্রোটিনটা হচ্ছে ত্বক, শিং, নখ, তারপরে হচ্ছে খুর, পালক এইগুলো সৃষ্টি করে থাকে। ঠিক আছে, 2 নম্বর যে প্রোটিনটা আছে এর নাম হচ্ছে কোলাজেন। অনেকে হয়তো তোমরা নামটা শুনেছো প্রোটিনের, কোলাজেন।
কোলাজেন। এই কোলাজেন প্রোটিনের এক্সাম্পলগুলো যদি আমরা বলতে যাই তাহলে এটা হচ্ছে তৈরি করে কি কি, এটা তৈরি করে হচ্ছে, এটা অস্থি তৈরি করে, এটা হচ্ছে টেন্ডন তৈরি করে। টেন্ডন কি তোমরা অনেক তোমার লিগামেন্ট টেন্ডনের নাম শুনেছ, ঠিক আছে। সাধারণত অস্থির সাথে পেশি যা দ্বারা যুক্ত থাকে তাকেই টেন্ডন বলা হয়। এরপরে হচ্ছে যোজক টিস্যু, যোজক টিস্যু, এগুলো হচ্ছে কোলাজেন প্রোটিন তৈরি করে। এরপরে হচ্ছে ফাইব্রাইন, এই ফাইব্রাইন প্রোটিন হচ্ছে কি তৈরি করে, এটা তৈরি করে হচ্ছে সিল্ক। আমরা যে সিল্কের কাপড় বা সিল্কের সুতা বলি না, সেই সিল্ক ও মাকড়সার জাল। মাকড়সার জাল এটা তৈরি করে ফাইব্রাইন, কিন্তু এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, পরীক্ষার মধ্যে আসে। তারপরে হচ্ছে স্ক্লেরোটিন, এখন এই স্ক্লেরোটিন কি তৈরি করে, এই স্ক্লেরোটিন তৈরি করে হচ্ছে পতঙ্গের বহিকঙ্কাল, এবং লাস্ট যেটা আছে সেটা হচ্ছে আমরা বলতে পারি আরো দুটো আছে, একটা হচ্ছে কন্ড্রিন, এই কন্ড্রিন তৈরি করে হচ্ছে আমাদের তরুণাস্থি, এবং সর্বশেষ যেটা আছে এই অর্থাৎ গাঠনিক প্রোটিনের মধ্যে তার নাম হচ্ছে সেইন। এর এক্সাম্পল যদি আমি বলতে যাই তাহলে এর এক্সাম্পল হচ্ছে এটা অস্থি তৈরি করে বা অস্থিতে বিদ্যমান গাঠনিক প্রোটিন। তাহলে গাঠনিক প্রোটিনের মধ্যে ক্যারাটিন আছে, কোলাজেন আছে, ফাইব্রিন আছে, স্ক্লেরোটিন আছে, কন্ড্রিন আছে এবং সেইন, এই প্রোটিনগুলো আছে। পরবর্তীতে দ্বিতীয় যেটা আছে সেটা হচ্ছে কার্যকরী প্রোটিন। তাহলে কার্যকরী প্রোটিন হচ্ছে এরা জীবদেহের বিপাকীয় কাজে অংশগ্রহণ করে, আমাদের যে বিপাক কাজগুলো হয় মেটাবলিজম সেখানে কাজ করে, এই জন্য এদেরকে রেগুলেটরি প্রোটিনও বলা হয়। এই রেগুলেটরি প্রোটিনগুলো কি কি, এরা হলো এক্সাম্পল যদি আমরা বলতে যাই এই প্রোটিনগুলো হচ্ছে এনজাইম, আচ্ছা এই প্রোটিনগুলো হচ্ছে এনজাইম, হরমোন, তারপর আগে কি আছে এনজাইম হরমোনের পরে ভিটামিন, আর হচ্ছে শ্বাসরঞ্জক আছে। শ্বাসরঞ্জক লাইক হিমোগ্লোবিন। তাহলে এগুলো হচ্ছে কার্যকরী প্রোটিনের উদাহরণগুলো সবসময় এমসিকিউর জন্য আসে, সংজ্ঞাগুলো জ্ঞানমূলকের জন্য আসতে পারে এবং জেনে রাখা প্রয়োজন। মেন আমাদের দরকার হচ্ছে যেটা আমরা সরল প্রোটিন পড়বো, যুগ্ম প্রোটিন পড়বো, সেখানে আমরা একটু করে আসছি, সেটা ইম্পর্টেন্ট এবং সেটাই পরীক্ষার মধ্যে এই অধ্যায়ে সবচেয়ে বেশি আসা প্রশ্নের মধ্যে একটা। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে আকৃতির ভিত্তিতে প্রোটিন, সেটাও দুই প্রকার, একটা হচ্ছে তন্তুময় প্রোটিন, একটা হচ্ছে গ্লোবিউলার প্রোটিন। তন্তুময় প্রোটিন হচ্ছে যখন পলিপেপটাইডগুলো প্রোটিনের সমান্তরালভাবে একটি অক্ষ বরাবর সজ্জিত থাকে এবং লম্বা তন্তু আকার ধারণ করে, তাকে সাধারণত এই তন্তুময় প্রোটিন বলা হয়। ঠিক আছে, এই তন্তুময় প্রোটিনের যদি এক্সাম্পল বলতে চাই তাহলে আমরা এক্সাম্পল বলতে পারি হচ্ছে ক্যারাটিন, এর এক্সাম্পল বলতে পারি ক্যারাটিন, এর এক্সাম্পল বলতে পারি কোলাজেন, এর এক্সাম্পল বলতে পারি কোলাজেন, আরেকটা এক্সাম্পল বলতে পারি ফাইব্রিন। এগুলো হচ্ছে তন্তুময় প্রোটিন, জাস্ট এক্সাম্পলগুলো, অর্থাৎ নিচের যে এগুলি এমসিকিউর জন্য বেশি আসে। নেক্সট যেটা আছে গ্লোবিউলার প্রোটিন, অর্থাৎ যেসব প্রোটিনের গঠন গোলাকার হয় তাদেরকে সাধারণত
গ্লোবিউলার প্রোটিন বলা হয়। এবং এই গ্লোবিউলার প্রোটিনের এক্সাম্পল যদি আমরা দিতে চাই তাহলে গ্লোবিউলার প্রোটিনের এক্সাম্পল আমরা কি দিব? এর এক্সাম্পল যদি আমরা বলতে চাই তাহলে এক্সাম্পল হচ্ছে হিমোগ্লোবিন, আমাদের আরবিসির মধ্যে যে হিমোগ্লোবিন রঞ্জক তৈরি করে সেই হিমোগ্লোবিনের পরে আছে হচ্ছে ইনসুলিন, এবং তার সাথে হচ্ছে মায়োগ্লোবিন, ইনসুলিন, মায়োগ্লোবিন, এগুলো হচ্ছে গ্লোবিউলার প্রোটিনের উদাহরণ। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে গঠন অনুসারে প্রোটিন 4 প্রকার: প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি এবং কোয়াটার্নারি। এই প্রোটিন সম্পর্কে আমাদের বই ডিটেলস তেমন কোনো কিছু লেখা নেই। আসলে প্রোটিনের সরল চেইন ওটাকে প্রাইমারি বলা হয় যখন একটু পেঁচানো থাকে বা জটিল থাকে, সেকেন্ডারি আর একটু কমপ্লেক্স যখন থাকে, টারশিয়ারি একদম সম্পূর্ণভাবে যখন পলিপেপটাইড অ্যামিনো অ্যাসিডের চেইনগুলো বা পলিপেপটাইড চেইনগুলো পরস্পর জড়িয়ে থাকে তখন সেটাকে কোয়াটার্নারি বলা হয়ে থাকে। সেই বিষয়ে আমরা সামনে আরো ডিটেলস আলোচনা করব। ঠিক আছে, এখন যে বিষয়টা আসছে সেটা হচ্ছে ভৌত রাসায়নিক গুণাবলী এবং দ্রবণীয়তার উপর ভিত্তি করেও সাধারণত প্রোটিনকে 3 ভাগে ভাগ করা যায়। সরল প্রোটিন খুবই বেশি ইম্পর্টেন্ট, পরীক্ষার মধ্যে সরাসরি 3 অথবা 4-এর জন্য, এবং এমসিকিউর জন্য 3 পয়েন্ট আছেই। যুগ্ম প্রোটিন এটাও ইম্পর্টেন্ট 3 এবং 4-এর জন্য এবং এমসিকিউর জন্য আসে। এবং উদ্ভূত প্রোটিন এটা হচ্ছে সাধারণত এমসিকিউর জন্য পড়লেই চলে অথবা জ্ঞানমূলকের জন্য পড়লেই চলে, আলাদাভাবে পড়ার প্রয়োজন হয় না। তো সরল যুগ্ম এই দুটো সম্পর্কে আমরা জানবো। প্রথমে আমরা সরল প্রোটিন সম্পর্কে জানতে চাই। তাহলে সরল প্রোটিন কি? সহজভাবে বলতে চাই, যদি কোনো প্রোটিনকে আদ্র বিশ্লেষণ করলে শুধুমাত্র অ্যামিনো অ্যাসিড ছাড়া আর অন্য কোনো যৌগ বা কিছু না পাওয়া যায় তখন তাকে সরল প্রোটিন বলে। অর্থাৎ যে প্রোটিনটা শুধুমাত্র অ্যামিনো অ্যাসিড দ্বারা তৈরি, শুধুমাত্র সেটাকেই সাধারণত কি বলা হয়? এই সরল প্রোটিন বলা হয়। এই সরল প্রোটিনকে কয়টা ভাগে আবার ভাগ করা যায়? মানে প্রকৃতির মধ্যে 7 ধরনের বা 7টা ভাগে এই সরল প্রোটিনকে ভাগ করা যায়। 7 ধরনের সরল প্রোটিন আছে। কি কি সেটা দেখতে যাই। প্রথমে যেটা আছে অ্যালবিউমিন। এই অ্যালবিউমিন হচ্ছে যে সকল প্রোটিন পানিতে সহজেই দ্রবণীয়, মানে সহজেই মিশে যায় এবং ঘোলাটে দ্রবণ সৃষ্টি করে, সেই ধরনের প্রোটিনকে সাধারণত অ্যালবিউমিন বলা হয়। এই অ্যালবুমিন এরা পানিতে এবং লঘু লবণ দ্রবণে দ্রবণীয় হয় এবং এরা তাপ দিলে জমাট বেঁধে যায়। ডিমের যে সাদা অংশটা আছে না, ওই সাদা অংশটা হচ্ছে অ্যালবুমিনের উদাহরণ। এছাড়াও আরো কিছু উদাহরণ আছে, সেইগুলি আমরা এখন দেখতে চেষ্টা করব। তাহলে অ্যালবুমিনের মধ্যে এটা কোথায় কোথায় পাওয়া যায় আমি যদি এক্সাম্পল আকারে এখানে লিখতে যাই, এগুলো ইম্পর্টেন্ট এমসিকিউ এর জন্য। তুমি রিটেনের সময় 1টা বা 2টা এক্সাম্পল দিলেই চলবে, বাট এমসিকিউ এর জন্য আমাদের ইম্পর্টেন্ট, বিশেষ করে মেডিকেলে ইউনিভার্সিটির অ্যাডমিশনের সময় এইগুলো সরাসরি পরীক্ষা এমসিকিউ এর জন্য আসতে পারে, একাডেমিকের জন্য অলসো ইম্পর্টেন্ট। প্রথমে হচ্ছে আমরা বলি এক্সাম্পল হচ্ছে যেমন জব ও বার্লির মধ্যে থাকে হচ্ছে বিটা অ্যামাইলোস। এটা হচ্ছে কোথায় থাকে? জব বা বার্লির মধ্যে। এরপরে ডিমের সাদা অংশ, এই ডিমের সাদা অংশের মধ্যে কোনটা থাকে? ডিমের সাদা অংশের মধ্যে থাকে ওভালবুমিন। গুরুত্বপূর্ণ পয়েন্ট, অ্যালবুমিনই, কিন্তু এটাকে ওভাল মানে ওভারি যেটা আছে, ঠিক আছে, ওই ওভারি থেকে ওভালবুমিন নামটা আসছে। এরপরে রক্তরস ও লসিকা, এইটার মধ্যে থাকে হচ্ছে সেরাম অ্যালবিউমিন। তারপরে হচ্ছে দুধের মধ্যে ইম্পর্টেন্ট পয়েন্ট, দুধের মধ্যে পাওয়া যায় হচ্ছে যে অ্যামিনো অ্যাসিড, সেটা হচ্ছে ল্যাকটালবুমিন।
ল্যাকটাল বুমিন। তারপরে হচ্ছে আমরা যদি বলতে যাই এটা হচ্ছে গম, গমের বীজ, আমি সরাসরি গমই লিখছি। এই গমের মধ্যে পাওয়া যায় হচ্ছে যেটা আমরা বলি হচ্ছে, এটা নাম কি জানি, গমের মধ্যে পাওয়া যায় হচ্ছে লিউকোসিন, লিউকোসিন, গমের মধ্যে লিউকোসিন পাওয়া যায়। এরপরে হচ্ছে শিমের মধ্যে হচ্ছে লিগুমেলিন, এবং সর্বশেষ হচ্ছে আমাদের যে মাংসপেশি আছে সেই মাংসপেশির মধ্যে মাংসপেশি, এটা হচ্ছে মায়ো, এর নাম হচ্ছে মায়ো অ্যালবিউমিন। ঠিক আছে, তাহলে আমরা যদি বলতে চাই তাহলে হচ্ছে ডিমে প্রথমে জব বালির মধ্যে আলফা অ্যামাইলেজ থাকে, ডিমের সাদা অংশের মধ্যে ওভালবুমিন থাকে, রক্তরসের মধ্যে যে সেরাম অ্যালবিউমিন থাকে, দুধের মধ্যে ল্যাকটাবুলমিন থাকে। আমি আবার বলছি, পরীক্ষার সময় আসলে 2টা বা 3টা দিলে চলবে, সব দেওয়ার দরকার নেই। গমের মধ্যে লিউকোসিন থাকে, শিমের বীজের মধ্যে হচ্ছে লিগুমেলিন থাকে, এবং মাংসের মধ্যে বা মাংসপেশির মধ্যে হচ্ছে মায়ো অ্যালবিউমিন নামক এই প্রোটিন থেকে থাকে। ঠিক আছে, এগুলো হচ্ছে অ্যালবুমিনের এক্সাম্পল। পরবর্তী যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে গ্লোবিউলিন, 2 নাম্বার প্রোটিন যেটা আছে সরল প্রোটিনের মধ্যে, গ্লোবিউলিন প্রোটিন। এই জাতীয় প্রোটিন পানিতে প্রায় অদ্রবণীয়, সম্পূর্ণ মিশানা, তবে লঘু লবণ দ্রবণে দ্রবণীয় হয়। তাপে এরাও জমাট বাঁধে এবং সাধারণত বীজের মধ্যে এই ধরনের প্রোটিন অধিকাংশ ক্ষেত্রে পাওয়া যায়। এর এক্সাম্পলগুলো যদি আমরা দেখতে যাই তাহলে কি হবে? এর এক্সাম্পল হবে, আমরা যদি এক্সাম্পল লিখতে চাই, এটা হচ্ছে ডিমের কুসুম। যদি ডিমের কুসুমের কথা বলি, এটা হচ্ছে অভোগ্লোবিউলিন, এর নাম হচ্ছে অভোগ্লোবিউলিন, যেটা আবার বলছিলাম রিটেনের জন্য আসলে 1টা বা 2টা লিখলে চলে। আচ্ছা, ওভিওগ্লোবিউলিন। তারপর রক্তরসের মধ্যে আছে রক্তরস, ওই যে সেরাম নাম তো আছেই, তো এটার নাম কি হবে? সেরাম গ্লোবিউলিন। 3 নম্বরের জন্য যেটা আছে সেটা হচ্ছে চোখের লেন্স, এই চোখের লেন্সের মধ্যে যেটা পাওয়া যায় ক্রিস্টাল গ্লোবিউলিন, চোখের লেন্সের পরে এবং আমরা পড়ব হচ্ছে পেশিতে, মাংসপেশিতে কি পাওয়া যায়? মায়োসিন গ্লোবিউলিন, ওই যে একটু আগে আমরা অ্যালবুমিনের মধ্যে পড়েছিলাম মায়োগ্লোবিউলিন, অ্যালবুমিন, এটা হচ্ছে ওই মায়ো বা মায়োসিন গ্লোবিউলিন। হয়ে গেল। ঠিক আছে, তাহলে যদি এক্সাম্পল আমরা বলতে যাই তাহলে সেটা কি হচ্ছে? ডিমের যে কুসুম অ্যাভোগ্লোবিউলিন, রক্তরসের সেরাম অ্যালবুমিন, এই 2টা রিটেনের জন্য লিখলেই চলবে। বাকি 2টা এমসিকিউর জন্য ক্রিস্টাল গ্লোবিউলিন থাকে হচ্ছে চোখের যে লেন্স আছে, এবং মায়োসিন গ্লোবিউলিন থাকে হচ্ছে পেশিতে বা মাংসপেশিতে। নেক্সট যে 3 নাম্বার সরল প্রোটিনটা আছে তার নাম হচ্ছে গ্লুটেলিন। এই গ্লুটেলিন হচ্ছে এটা পানি, যাই হোক এটা পানি হবে। আচ্ছা, পানি ও লবণে অদ্রবণীয়, লঘু অ্যাসিড বা লঘু ক্ষারে এরা হচ্ছে দ্রবণীয় হয়, তাপে এরা জমাট বাঁধে না, এবং শস্যদানায় এই জাতীয় প্রোটিন পাওয়া যায়। এখন যদি এর এক্সাম্পলটা আমরা বলতে চাই তাহলে সেটা জিনিসটা কি হবে? সেটা হচ্ছে
গ্লুটেনিনের মধ্যে এক্সাম্পল হচ্ছে গমের, এক্সাম্পল হচ্ছে দুইটা এক্সাম্পল আছে, একটা হচ্ছে গমের, এটা হচ্ছে গমের গ্লুটেনিন, গ্লুটেনিন, আর একটা হচ্ছে চালের অরাইজেনিন, অরাইজেনিন গ্লুটেনিন, অরাইজেনিন গ্লুটেলিন। এটা গ্লুটেনিন আর এটা গ্লুটেলিন, তাহলে গমের গ্লুটেনিন, চালের অরাইজেনিন, মানে এই দুইটা তুমি যদি লেখো তাহলেই হবে গ্লুটেনিন অরাইজেনিন, এই দুইটা উল্লেখ করলেই হবে রিটেনের জন্য প্লাস এমসিকিউ এর জন্য। নেক্সট যেটা আছে প্রোলামিন, 4 নাম্বার। প্রোলামিন হচ্ছে এরা পানি ও অ্যাবসোলুট ইথানল বা অ্যালকোহলের মধ্যে হচ্ছে 100% যেটা আছে তার মধ্যে অদ্রবণীয়, কিন্তু যদি সেই অ্যালকোহলের লেভেল বা ইথানলের লেভেল 70 থেকে 80% হয় সেই ইথানল এরা দ্রবণীয় হয়। প্রোলামিন তাপে জমাট বাঁধে না এবং হাইড্রোলাইসিস শেষে প্রোটিন প্রচুর পরিমাণ হচ্ছে প্রোলিন এবং অ্যামোনিয়া উৎপন্ন করে। এটা এমসিকিউর জন্য আসতে পারে যে কোন প্রোটিনকে হাইড্রোলাইসিস করলে প্রচুর প্রোলিন বা অ্যামোনিয়া উৎপন্ন হয়, সেটাই হচ্ছে প্রোলামিন। এই প্রোলামিন শুধুমাত্র কোথায় পাওয়া যায়? বীজের মধ্যে পাওয়া যায়। এর এক্সাম্পলগুলি যদি আমরা বলতে যাই, এর এক্সাম্পলগুলো হচ্ছে প্রোলামিন, সেটা হচ্ছে ভুট্টার জেইন, ভুট্টার জেইন, এটা হচ্ছে একটা প্রোটিন। তারপরে হচ্ছে গম ও রাই, রাই, গম ও রাইয়ের মধ্যে হচ্ছে থাকে হচ্ছে গ্লিয়াডিন, গ্লিয়াডিন, এবং থাকে হচ্ছে জব ও বার্লির মধ্যে, জব ও বার্লি, জব ও বার্লির মধ্যে থাকে হার্ডিন, জব ও বার্লির মধ্যে থাকে হচ্ছে হার্ডিন। তাহলে এই 3টা অ্যামিনো অ্যাসিড, ভুট্টার জেইন, গম ও রাই এর মধ্যে গ্লিয়াডিন এবং জবের হার্ডিন নামক প্রোটিন হচ্ছে এই প্রোলামিন জাতীয় সরল প্রোটিন। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে হিস্টোন। হিস্টোন হচ্ছে এই জাতীয় প্রোটিন পানিতে অদ্রবণীয়। আমরা কিন্তু বারবার অদ্রবণীয় তারপরে যে কথা বলছি, কারণ ওই অদ্রবণীয়তার উপর ভিত্তি করে বা দ্রবণীয়তার উপর ভিত্তি করে এটাকে শ্রেণীবিন্যাস অ্যাকচুয়ালি করা হয়েছে। এদের মধ্যে বেশি পরিমাণ ক্ষারীয় অ্যামিনো অ্যাসিড পাওয়া যায়। আসতে পারে কোন ধরনের অ্যামিনো অ্যাসিডে অধিক ক্ষারীয় অ্যামিনো অ্যাসিড, কোন ধরনের প্রোটিনে বা সরল প্রোটিনে অধিক ক্ষারীয় অ্যামিনো অ্যাসিড পাওয়া যায়, সেটা হচ্ছে হিস্টোন। এরা তাপে জমাট বাঁধে না এবং এদেরকে নিউক্লিয়াসে এবং নিউক্লিক অ্যাসিডের সাথে বেশি দেখা যায়। হিস্টোন যদি বলতে চাই, এর একটা এক্সাম্পল আছে, সেটা হচ্ছে এক্সাম্পল যদি বলি সেটা হচ্ছে নিউক্লিয় হিস্টোন, নিউক্লিয় হিস্টোন। আমরা জানি যে ওই যে ক্রোমোসোমের মধ্যে হিস্টোন প্রোটিন, নন হিস্টোন প্রোটিন থাকে, সেই হিস্টোন প্রোটিন হচ্ছে এটা নিউক্লিয় হিস্টোন বলা হয়। এ হচ্ছে হিস্টোন প্রোটিনের এক্সাম্পল। এরপরে হচ্ছে প্রোটামিন। এই প্রোটামিন হচ্ছে সবচেয়ে ক্ষুদ্র আকৃতির প্রোটিন এবং এরা পানি, লঘু অ্যাসিড এবং অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডে দ্রবণীয় হয়। ঠিক আছে, এরা হচ্ছে কি ক্ষারীয় অ্যামিনো অ্যাসিডে, এটার মধ্যে হচ্ছে ক্ষারীয় অ্যামিনো অ্যাসিড বেশি থাকে, মানে আগের যেটা ছিল অর্থাৎ হিস্টোন এবং এরপরে হচ্ছে প্রোটামিন, এই দুইটাই হচ্ছে ক্ষারীয় অ্যামিনো অ্যাসিডের মধ্যে বেশি থাকে। এদেরকে নিউক্লিয়াসে পাওয়া যায় এবং নিউক্লিক অ্যাসিডের সাথেও এদেরকে দেখা যায়। এদেরকে আমরা কোথায় পেতে পারি? এক্সাম্পল যদি বলতে চাই, স্যামন মাছ আছে না, স্যামন, অনেকে হয়তো বা চিনো, এই স্যামন, অনেকে এটাকে স্যালমন বলে, অ্যাকচুয়ালি স্যামন, স্যামন মাছের শুক্রাণুতে, স্যামন মাছের শুক্রাণুতে হচ্ছে সালমিন নামক যে প্রোটিন আছে, এই সালমিন নামক প্রোটিনটাই হচ্ছে সাধারণত কি এই প্রোটামিন। 6 নাম্বার এবং লাস্ট 7 যেটা আছে স্ক্লেরোপ্রোটিন। তো স্ক্লেরোপ্রোটিন হচ্ছে এরা পানি, মৃদু লবণ দ্রবণে দ্রবণীয় থাকে না এবং প্রাণীদের হাড়, চুল, নখ, ত্বক
সংযোগ টিস্যু এই ধরনের জায়গার মধ্যে পাওয়া যায়। এখানে আমরা এক্সাম্পল বলেই দিয়েছি, অর্থাৎ এখানে হাড়, চুল, নখ, ত্বক, সংযোগী টিস্যু, এরপরে হচ্ছে যে এক্সাম্পলগুলো যেমন কেরাটিন, তারপরে হচ্ছে কোলাজেন, টেন্ডন, এদের মধ্যে সাধারণত এই স্ক্লেরোপ্রোটিন পাওয়া যায়। তাহলে এই যে 7 প্রকার অ্যামিনো অ্যাসিড আছে, এই 7 প্রকার অ্যামিনো অ্যাসিডের কি কি যদি পরীক্ষা আসে, প্রথমে বলবো হচ্ছে কি এরা দ্রবণীয় কি দ্রবণীয় নয়, অথবা দ্রবণীয় হলে কোথায়, অথবা কোথায় দ্রবণীয় হয় না, দেন এরা তাপে জমাট বাঁধে কি বাঁধে না, এরপর হচ্ছে এক্সাম্পল বলবো, শেষ। আর কিচ্ছু বলার দরকার নেই, আশা করি বুঝতে পেরেছি। এবং এটা ইম্পর্টেন্ট, ইভেন আমিও যখন পরীক্ষা দিয়েছি 2012 সালে, তখন এটা প্রশ্নের মধ্যে আসছিল পরীক্ষার মধ্যে যে সরল প্রোটিনের শ্রেণীবিন্যাস লিখো। তারপরে সেটা হচ্ছে প্রোটিনের শ্রেণীবিন্যাসের মধ্যে নেক্সট আমরা সরল প্রোটিন শেষ, এখন আমরা বলবো হচ্ছে যুগ্ম প্রোটিন বা কনজুগেট প্রোটিন বা সংশ্লেষণ প্রোটিন। এখানে কনজুগেট প্রোটিন বা যুগ্ম প্রোটিন মানে বোঝানো হয়েছে যখন একটি প্রোটিনের মধ্যে একটি প্রোটিন অংশ ছাড়াও, অ্যামিনো অ্যাসিড ছাড়াও একটি অপ্রোটিন অংশ যুক্ত হয় এবং এর মাধ্যমে যে প্রোটিন উৎপন্ন হয় বা সংশ্লেষণ হয় তাকে সাধারণত যুগ্ম প্রোটিন বা কনজুগেট প্রোটিন বলা হয়। যে প্রোটিনের সাথে কোনো অপ্রোটিনীয় অংশ যুক্ত থাকে তাকে কনজুগেট প্রোটিন বা যুগ্ম প্রোটিন বলে। কনজুগেট প্রোটিনকে সাধারণত 8টা ভাগে ভাগ করা যায়, মানে সহজ করে যদি বলতে চাই এর 8টা টাইপ আছে, যার মধ্যে 1 নম্বর হচ্ছে নিউক্লিয় প্রোটিন। যে প্রোটিন হাইড্রোলাইসিস করলে একটি, যেহেতু নিউক্লিয় বুঝতেই পারছি, নিউক্লিয় প্রোটিন তার মানে একটা সরল প্রোটিন থাকবে এবং একটা কি থাকবে, নিউক্লিক অ্যাসিড থাকবে। সময়গুলো কিন্তু এই নামের সাথে বোঝা যায়, কোনো প্রোটিনকে হাইড্রোলাইসিস করলে যদি একটা সরল প্রোটিন পাওয়া যায় আর একটা নিউক্লিক অ্যাসিড পাওয়া যায়, তাহলেই আমরা তাকে কি বলতে পারি, নিউক্লিয় প্রোটিন। এবং এই নিউক্লিয় প্রোটিন অবশ্যই পানিতে দ্রবণীয় হবে। এবং এই নিউক্লিয় প্রোটিন পাওয়া যায় কোথায়, আমরা যদি এক্সাম্পল চাইলে বলতে পারি, না এমনিও সরাসরি বলতে পারি, এই প্রোটিন পাওয়া যায় ক্রোমোসোমে। ক্রোমোসোমের মধ্যে এই প্রোটিনটা পাওয়া যায়। এগুলো নিউক্লিয় প্রোটিন। আবার বলছি, প্রোটিন প্লাস নিউক্লিক অ্যাসিড ইজিলি হয়ে যায়, এতটুকু ভালো করে মনে রাখো। গ্লাইকোপ্রোটিন, গ্লাইকোজেন মিন্স কার্বোহাইড্রেট আর প্রোটিন মিন্স তো প্রোটিনই, অর্থাৎ প্রোটিনের সাথে যদি একটি কার্বোহাইড্রেট যুক্ত হয় অর্থাৎ গ্লাইকোজেন যুক্ত হয় তখন তাকে গ্লাইকোপ্রোটিন বা মিউকোপ্রোটিনও বলা হয়। এই গ্লাইকোপ্রোটিন পাওয়া যায় সেল মেমব্রেনে, অর্থাৎ আমরা যদি বলতে চাই এটা উদাহরণ হিসাবে, এটা পাওয়া যায় সেল মেমব্রেন। সেল মেমব্রেনের মধ্যে পাওয়া যায় এই গ্লাইকোপ্রোটিন। হয়ে গেল, ঠিক আছে। প্লাজমা মেমব্রেন যেটাকে আমরা বলি আর কি, বা ওইটার মধ্যেই পাওয়া যায়। গ্লাইকোপ্রোটিনের পরে যেটা আছে লিপোপ্রোটিন, অর্থাৎ লিপিড যুক্ত প্রোটিন। বুঝতেই পারছি একটা সরল প্রোটিনের সাথে একটা লিপিড জাতীয় পদার্থ যুক্ত থাকবে, সেটাকেই অর্থাৎ একটা লিপিড একটা সরল প্রোটিন সমন্বয়ে যেটা তৈরি করে বা যে জৈব রাসায়নিক পদার্থ তৈরি করে সেটা লিপোপ্রোটিন। লিপিড প্লাস প্রোটিন হয়ে গেল। লিপিড সরল প্রোটিন অণুর সাথে যুক্ত থাকে এবং এইখানে এই যে লিপিড অংশ আছে সেটা কোলেস্ট্রল এবং ফসফোলিপিড হতে হয়, নর্মালি এই দুইটাই থাকে প্রোটিন অংশের সাথে যুক্ত। লিপোপ্রোটিন সাধারণত পানিতে দ্রবণীয় হয়ে থাকে, ঠিক আছে। আচ্ছা, এখন এটা লিপোপ্রোটিনের এক্সাম্পল যদি বলতে পারি, এটা কোথায় পাওয়া যায়, এটা যদি আমি এক্সাম্পল বলতে যাই কোথায় কোথায় পাওয়া যায়, এটা আমি আবার বলছি এক্সাম্পল আকারে নাই লিখতে পারো, তুমি সরাসরি লিখতে পারো এই প্রোটিন এখানে পাওয়া যায়। আমি বোঝার সুবিধার জন্য এখানে দিচ্ছি, তোমরা যখন লিখবা তখন সরাসরি লিখে দিবা এই প্রোটিন এখানে 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 পাওয়া যায়, কোনো এক্সাম্পল বা উদাহরণ আলাদাভাবে লেখার দরকার নাই। তো এই প্রোটিন কোথায় পাওয়া যায়, এটা বিভিন্ন মেমব্রেনের গাঠনিক উপাদান, বিভিন্ন মেমব্রেনের গাঠনিক উপাদান হিসেবে কাজ করে, লাইক ক্লোরোপ্লাস্ট, মাইটোকন্ড্রিয়া, তাই না, এগুলোর যে আবরণ আছে সেগুলো কিন্তু এই ধরনের লিপোপ্রোটিন দ্বারা তৈরি হয়। চ্যাপ্টার 1 এর মধ্যে কিন্তু এই কথা বারবারই বলা আছে, সেটা পড়লে তোমরা বুঝতে পারবা। নেক্সট যেটা আছে সেটা মানুষের প্লাজমা যে আছে, প্লাজমা রক্তের যে প্লাজমা, এই রক্তের প্লাজমার মধ্যেও সাধারণত কি থাকে, এই লিপোপ্রোটিন থাকে, লিপিড যুক্ত প্রোটিন, লিপোপ্রোটিন। ক্রোমোপ্রোটিন, ক্রোমো মানে রঞ্জক আর প্রোটিন মানে তো আমরা জানছি কি, তার মানে যদি একটা প্রোটিনের সাথে একটি রঞ্জক কোনো পদার্থ যুক্ত হয় তাকে
ক্রোমোপ্রোটিন বলা হয়। তাহলে ক্রোমোপ্রোটিনের এক্সাম্পল যদি আমরা বলতে চাই, অর্থাৎ কোথায় কোথায় পাওয়া যায়, এটা হচ্ছে ফ্ল্যাবোপ্রোটিন। এটার একটা উদাহরণ হতে পারে ফ্লায়োপ্রোটিন। এটা হচ্ছে বিলিপ্রোটিন, এইগুলো হচ্ছে রঞ্জক থাকে। তারপর হচ্ছে কেরিটিনয়েড, ক্লোরোফিল, হিমোগ্লোবিন, এইসব জায়গার মধ্যে হচ্ছে এই ক্রোমোপ্রোটিন পাওয়া যায়, রঞ্জকযুক্ত প্রোটিন, সহজ কথায়। নেক্সট যে প্রোটিনটা আছে এটা হচ্ছে মেটালোপ্রোটিন, অর্থাৎ যদি একটি প্রোটিন অংশের সাথে একটি ধাতু বা মেটাল গ্রুপ যুক্ত হয়, তখন এই এনজাইমের অ্যাক্টিভেটর হিসেবে ধাতু বা মেটাল যুক্ত হয়, তখন তাকে মেটালোপ্রোটিন বলা হয়। ধাতু বা মেটাল সম্বলিত এনজাইমগুলি হচ্ছে মেটালোপ্রোটিন, যেমন সিডারোফিলিন, সেলোপ্লাজমিন। এখানে দুইটাই এক্সাম্পল আছে, এই জন্য লেখা আছে সিডারোফিলিন, সেলোপ্লাজমিন, এই দুটো হচ্ছে মেটালোপ্রোটিনের উদাহরণ। অর্থাৎ প্রোটিনের সাথে ধাতু বা মেটাল যুক্ত হলেই সেটাকে মেটালোপ্রোটিন বলা হয়। ফসফোপ্রোটিন কি? যে সকল প্রোটিনের সাথে সিনথেটিক গ্রুপ হিসাবে, অর্থাৎ ওই প্রস্থেটিক গ্রুপ হিসাবে, প্রস্থেটিক গ্রুপ হিসাবে আমরা হচ্ছে অপ্রোটিনীয় অংশকে বলা হয় প্রস্থেটিক গ্রুপ বা অপ্রোটিনীয় অংশ হিসাবে ফসফরিক অ্যাসিড যুক্ত থাকে, তখন তাকে ফসফোপ্রোটিন বলা হয়। দুধের কেসিনোজেন হচ্ছে এর এক্সাম্পল, ডিমের ভাইটিলিন, এগুলো হচ্ছে এই ফসফোপ্রোটিনের উদাহরণ। এবং এই দুটা পয়েন্ট কিন্তু গুরুত্বপূর্ণ, এমসিকিউ কয়েকবারের জন্য আসছে। দুধের কেসিনোজেন এটা কোন ধরনের প্রোটিন, ডিমের ভাইটিলিন এটা কোন ধরনের প্রোটিন, ঠিক আছে? তো এটা হচ্ছে ফসফোপ্রোটিনের অন্তর্ভুক্ত। নেক্সট 7 নাম্বার যেটা আছে এটা হচ্ছে ফ্ল্যাবোপ্রোটিন। এই ধরনের প্রোটিনগুলো ফ্ল্যাভিন যৌগ তথা ফ্লেভিন এডিনিন ডাইনিউক্লিওটাইডের সাথে যুক্ত অবস্থায় থাকতে পারে। ওকে, অ্যান্ড লাস্ট যেটা আছে লৌহ পোরোফাইরিন প্রোটিন। এই লৌহ পোরোফাইরিন যে প্রোটিনটা আছে, এই ধরনের প্রোটিনের আয়রন পোরোফাইরিন যৌগ তথা সাইটোক্রোমের সাথে থাকে। উদ্ভিদের শালক সংশ্লেষণের সময় সাধারণত এই সাইটোক্রোম চেইন আয়ন পরিবহন করতে সাহায্য করে, অর্থাৎ মূলের মাধ্যমে বা মূলরোম দ্বারা মাটি থেকে আয়ন শোষণ করতে এই সাইটোক্রোম প্রোটিন বা চেইন সাহায্য করে, এবং এটাই হচ্ছে আয়রন পোরোফাইরিন যৌগ বা প্রোটিন, আমরা যাই বলি না কেন। এগুলো হচ্ছে 8টা যে প্রোটিন আছে, যুগ্ম প্রোটিন বা কনজুগেট প্রোটিন, ঠিক আছে? তাহলে সংজ্ঞাগুলো ইজি হয়ে যায় খুবই। লিপোপ্রোটিন, লিপিড প্লাস প্রোটিন। গ্লাইকোপ্রোটিন, গ্লাইকোজেন মানে কার্বোহাইড্রেটের সাথে প্রোটিন যুক্ত হলে, ঠিক আছে? ফসফোপ্রোটিন যদি একটা প্রোটিনের সাথে ফসফরিক অ্যাসিড যুক্ত হয়, ফসফোপ্রোটিন। মেটালোপ্রোটিন প্রোটিনের সাথে মেটাল যুক্ত হলে, ঠিক আছে? ক্রোমোপ্রোটিন প্রোটিনের সাথে যদি একটা রঞ্জক পদার্থ যুক্ত হয়, ক্রোমোপ্রোটিন। নিউক্লিওপ্রোটিন প্রোটিনের সাথে যদি একটা নিউক্লিক অ্যাসিড যুক্ত হয়। তো ইজিলি সংজ্ঞাগুলো আমরা জানবো, সংজ্ঞা, এক্সাম্পল, দ্যাটস অল। এই প্রশ্ন শেষ। এটাও 3 মার্ক বা 4 মার্কের জন্য পরীক্ষার মধ্যে আসে। নেক্সট যেটা বলবো প্রোটিনের শ্রেণী বিষয়ের মধ্যে 3 নাম্বার যেটা আছে সেটা হচ্ছে উদ্ভূত বা উৎপাদিত প্রোটিন, অর্থাৎ এটা কৃত্রিমভাবে বা আমরা বাণিজ্যিকভাবেও তৈরি করতে পারি। সেটা হচ্ছে এইসব প্রোটিন প্রকৃতিতে মুক্ত অবস্থায় থাকে না, তাপের প্রভাবে এনজাইম বা রাসায়নিক পদার্থের ক্রিয়া বিক্রিয়া অথবা কৃত্রিম উপায়ে এই সকল প্রোটিন তৈরি করা হয়। তাহলে এই প্রোটিনের এক্সাম্পলও কি কি আমরা বলতে পারি? এইগুলো এক্সাম্পল হচ্ছে সেটা হচ্ছে পেপটোন, এক্সাম্পল হচ্ছে পেপটোন। পেপটোন হচ্ছে এই উৎপাদিত প্রোটিনের একটা এক্সাম্পল। প্রোটিওজ, পেপটোন, প্রোটিওজ, এরা হচ্ছে এই যে এক্সাম্পল, মানে এই উদ্ভূত বা উৎপাদিত প্রোটিন তার এক্সাম্পল আমরা এখানে আলোচনা করলাম। অর্থাৎ এগুলো প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাওয়া যায় না। এগুলো হচ্ছে প্রোটিনের উদ্ভূত বা প্রোটিন সম্পর্কিত আলোচনা, ঠিক আছে? নেক্সট, উদ্ভূত প্রোটিনের আবার গুণগত বৈশিষ্ট্যের ভিত্তিতে এদেরকে আবার 2 ভাগে ভাগ করা যায়।
একটা হচ্ছে প্রথম শ্রেণীর প্রোটিন, একটা হচ্ছে দ্বিতীয় শ্রেণীর প্রোটিন। সহজ কথায় প্রথম শ্রেণীর প্রোটিন হচ্ছে সেই ধরনের প্রোটিন যে ধরনের প্রোটিনের মধ্যে সকল অ্যামিনো অ্যাসিড বিদ্যমান থাকে। যেমন এরা হচ্ছে প্রাণীজ প্রোটিন, দুধ, ডিম, মাছ, মাংস, সয়াবিনের মধ্যে পাওয়া যায়। সহজ কথায় এক কথা সকল প্রাণীজ প্রোটিন, মানে প্রথম শ্রেণীর প্রোটিন হচ্ছে প্রাণীজ প্রোটিন। কিন্তু এর মধ্যে সয়াবিনটাও কিন্তু আছে এই প্রথম শ্রেণীর প্রোটিনের মধ্যে, কারণ তার মধ্যে কি আছে, সবগুলো অ্যামিনো অ্যাসিড আছে, মানে অধিকাংশ আর কি সহজ কথায়। দ্বিতীয় শ্রেণীর প্রোটিন হচ্ছে এরা সাধারণত সবগুলো যে অ্যামিনো অ্যাসিড আছে তা এই প্রোটিনের এই ধরনের প্রোটিনে অ্যামিনো অ্যাসিড সব থাকে না, এটার অধিকাংশ পাওয়া যায় হচ্ছে কি দুই একটা ছাড়া, লাইক সয়াবিন যেটা বললাম, দুই একটা ছাড়া অধিকাংশই হচ্ছে দ্বিতীয় উদ্ভিদের প্রোটিন হচ্ছে দ্বিতীয় শ্রেণীর প্রোটিন, অর্থাৎ উদ্ভিদ এর প্রোটিন। এরা হচ্ছে দ্বিতীয় শ্রেণীর ক্যাটাগরির মধ্যে পড়ে, ঠিক আছে। তাহলে যার মধ্যে যে প্রোটিনের মধ্যে সকল ধরনের অ্যামিনো অ্যাসিড পাওয়া যায়, সকল প্রাণীজ প্রোটিন, দুধ, মাংস, ডিম, যা যা আছে সবকিছুই, সাথে সয়াবিন। আর উদ্ভিদের সকল, যেটার মধ্যে সকল অ্যামিনো অ্যাসিড পাওয়া যায়, সেটা হচ্ছে দ্বিতীয় শ্রেণীর প্রোটিন। নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে উদ্ভিদের প্রোটিনের ক্ষেত্রে যেটা আমরা আলোচনা করলাম। এরপরে হচ্ছে প্রোটিনের কাজ। প্রোটিনের কাজ যদি আমরা বলতে যাই, ইটস এ 4 মার্ক কোয়েশ্চেন, ম্যাক্সিমাম সময় এটা 4 মার্কের জন্য আসে, ইন্ডিভিজুয়াল এমসিকিউর জন্য আসতেই পারে। প্রোটিনের কাজ সম্পর্কে বলতে যাই, প্রথম হচ্ছে জীবের গাঠনিক উপাদান হিসাবে কাজ করে। জীবের বা আমি যদি মানুষের কথা বলি, মানব দেহের বিল্ডিং ব্লকই হচ্ছে প্রোটিন। প্রত্যেকটা জীবের দেহের প্রধান উপাদানই হচ্ছে কি প্রোটিন। একটা বিল্ডিং বানানোর জন্য যেরকম সিমেন্ট, ইট, বালু, তারপর হচ্ছে রডের প্রয়োজন হয়, ওটা যেরকম ফাউন্ডেশন বিল্ডিং এর, সেরকম দেহের সব জীবেরই দেহের ফাউন্ডেশন হচ্ছে কি এই প্রোটিন। দ্বিতীয় হচ্ছে কোষে প্রোটিন সঞ্চিত খাদ্য হিসাবে কাজ করে, ঠিক আছে, এবং প্রয়োজনীয় শক্তি উৎপাদন করতে পারে। আমাদের যে পরিপাক অধ্যায়টা আছে দ্বিতীয় পত্রের অধ্যায় 3, সেখানেও কিন্তু এইভাবে বলা আছে, ইটস অল গ্লুকোনিওজেনেসিস, অর্থাৎ দেহ যদি কখনো শর্করার ঘাটতি পড়ে, গ্লুকোজের ঘাটতি পড়ে, তাহলে প্রোটিন ভেঙে গ্লুকোজ তৈরি হতে পারে এবং সেটা দিয়ে আমরা বেঁচে থাকতে পারি বা আমাদের গ্লুকোজের চাহিদা পূরণ করতে পারি, সেটাই হচ্ছে এখানে বলা হয়েছে। তৃতীয় হচ্ছে বিভিন্ন অঙ্গাণু এবং কোষ ঝিল্লি গঠনে কাজ করে। আমরা জানি যে আমাদের যে প্লাজমা মেমব্রেন থেকে শুরু করে মাইটোকন্ড্রিয়ার আবরণ, ক্লোরোপ্লাস্টের আবরণ, গোলগি বডির আবরণ, যা যা আছে সব ধরনের আবরণ তৈরি করতে প্রোটিন সরাসরি ভূমিকা পালন করে। সবচেয়ে বেশি পরিমাণ কিন্তু এই প্রোটিনই অবস্থান করে। দ্বিতীয় হচ্ছে লিপিড অবস্থান করে। এনজাইম হিসাবে জীবের ক্রিয়া বিক্রিয়া নিয়ন্ত্রণ করে, অর্থাৎ জীব দেহকে সচল রাখে। আমাদের যে পরিপাকের জন্য এনজাইম, বিভিন্ন জৈব রাসায়নিক বিক্রিয়ার জন্য এনজাইম হয়। এক কথায় এনজাইম এবং হরমোন দুইটাই কিন্তু টাইপ অফ প্রোটিন, অর্থাৎ প্রোটিনেরই আরেক রূপ এনজাইম, প্রোটিনেরই আরেক রূপ হচ্ছে হরমোন। যে সকল প্রোটিন উদ্ভিদের বিষাক্ত প্রোটিন থাকে, তারা পশু পাখির আক্রমণ থেকে রক্ষা করে, অর্থাৎ উদ্ভিদের ক্ষেত্রে হতে পারে, প্রাণীর ক্ষেত্রে, যেমন সাপের বিষ, বা তোমরা হাইড্রোনিকে হয়তো বা পড়বা বা পড়েছ, সেটা হচ্ছে হাইড্রার মধ্যে হিপনোটক্সিন থাকে, যেটা কিন্তু অ্যাকচুয়ালি ফেনল এবং প্রোটিন দ্বারা তৈরি হয়, অর্থাৎ প্রোটিনটাই কিন্তু বিষ আকারে এখানে কাজ করে থাকে উদ্ভিদকে বা কোনো প্রাণীকেও আক্রমণ বা অন্য কোনো জীবের আক্রমণ থেকে রক্ষা করতে পারে। হিমোগ্লোবিন যে প্রোটিনটা আছে আমাদের, হিমোগ্লোবিন প্রোটিন হচ্ছে পানি দেহে অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড পরিবহনে সাহায্য করে। বিশেষ করে যারা স্তন্যপায়ী আছে প্রাণী, তাদের ক্ষেত্রে হচ্ছে এই হিমোগ্লোবিন সরাসরি হচ্ছে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড পরিবহন করে। মানব দেহের পেপটাইড থেকে উৎপাদিত প্রোটিন ডিফেন্সিভ অ্যান্টিবডি তৈরিতে সাহায্য করে। যেটা বলছিলাম একটু আগে, যে এনজাইম, হরমোন, এগুলো প্রোটিন, ইনক্লুডিং অ্যান্টিবডিও সরাসরি এক ধরনের প্রোটিন, যা আমাদের শ্বেত রক্তকণিকা তৈরি করে, যা আমাদের ডিফেন্স মেকানিজম অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতায় সাহায্য করে। আরেকটা উপাদান আছে, নাম হচ্ছে ইন্টারফেরন। এটি একটি কোষীয় প্রোটিন। এটি সাধারণত ভাইরাস থেকে আমাদের দেহকে রক্ষা করে, ক্যান্সার থেকেও আমাদের দেহকে রক্ষা করতে পারে। যেখানে লেখা আছে ক্যান্সার, ভাইরাস, এসব রোগ থেকে রক্ষা করে, এবং এইসব রোগের জন্য আবার বাহ্যিকভাবে ইন্টারফেরন আর্টিফিশিয়ালি তৈরি করে ব্যবহারও করা হয় দেহকে এই জীবাণু এবং ভাইরাস এবং ক্যান্সার থেকে মুক্ত করার জন্য। অ্যান্টিবডির গাঠনিক উপাদান হিসেবে দেহের প্রতিরক্ষা সৃষ্টি করে, একটু আগে আমরা এই কথাটা বলেছি একবার। জীব দেহের প্রয়োজনীয় হরমোন উৎপন্ন করে, এখানে এনজাইমের কথা তো আমরা বলেছিলাম, সাথে সাথে কি করে, হরমোনও উৎপন্ন করা কার কাজ, এই প্রোটিনের কাজ, কারণ হরমোন একটা ধরনের, সরাসরি এক ধরনের প্রোটিন। হিস্টোন প্রোটিন
নিউক্লিয়াস এবং নিউক্লিক অ্যাসিড কার্যকর করে। অর্থাৎ সহজ কথায় আমাদের যে ক্রোমোসোমটা আছে এই ক্রোমোসোমের মধ্যে মেন প্রোটিনটাই হচ্ছে হিস্টোন প্রোটিন, এবং সেটাও যেহেতু নামই হিস্টোন প্রোটিন, সরাসরি আমরা একটু আগে সরল প্রোটিন পড়লাম না, ওই সরল প্রোটিনের হিস্টোন প্রোটিনটা হচ্ছে সরাসরি ক্রোমোসোম অর্থাৎ নিউক্লিক অ্যাসিড তৈরিতে ভূমিকা রাখে। এবং লাস্ট, কিছু প্রোটিন বিষাক্ত যা খেলে আবার জীবের মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। অনেক ধরনের গাছ আছে, বিভিন্ন ধরনের হচ্ছে ছত্রাক আছে, ঠিক আছে, এগুলো হচ্ছে বিষাক্ত প্রোটিন তৈরি করে যেগুলো খেলে আমরা মারা পড়ে যেতে পারি। এই হচ্ছে প্রোটিনের কাজ। তাহলে আমরা আজকে এই অধ্যায়ে আলোচনা করলাম কি প্রোটিন কিভাবে গঠিত হয় অ্যামাইড বন্ডের মাধ্যমে। সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সরল প্রোটিনের যে 7টা শ্রেণীবিন্যাস, এটা খুব ইম্পর্টেন্ট। যুগ্ম প্রোটিনের 8টা যে শ্রেণীবিন্যাস ছিল, প্রকার ছিল, এটাও খুব ইম্পর্টেন্ট। এই দুটোটাই পরীক্ষায় 3 মার্ক এবং 4 মার্কের জন্য আসতে পারে। তো এইটা একটু ভালো করে পড়ে নাও, বাকিগুলো এমসিকিউ এর জন্য, কখর জন্য অ্যাজ ইউজুয়াল আসতে পারে। আমরা মোটামুটি প্রোটিন সম্পর্কিত যতটুকু আলোচনা করা সম্ভব সেটা আমরা বিস্তারিত এই অধ্যায়ে আলোচনা করেছি। তো পরবর্তী যে পার্ট আসবে আমাদের, সেটার মধ্যে হচ্ছে আমরা লিপিড, এবং তার পরবর্তী পার্টে হচ্ছে আমরা এনজাইম নিয়ে আমরা এই অধ্যায়টা শেষ করব। তাহলে যারা এখন পর্যন্ত প্রিভিয়াস ক্লাসগুলো দেখোনি তারা প্রিভিয়াস ক্লাসগুলো দেখে নাও, এবং পরবর্তী ক্লাসগুলো আমরা সামনে আপলোড করে দিব। সেই পর্যন্ত সবাই ভালো থাকো। আবার নতুন টপিক নিয়ে এই অধ্যায়ের পরবর্তী অংশগুলো নিয়ে আলোচনা হবে।